গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। কোয়েশ্চেন না বলে তোমরা ডেরিভেশনও বলতে পারো, যেটা ইন দ্য ফর্ম অফ কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসবে বলে আমি আশা করছি, এবার 2025-এর যে ফাইনাল এক্সাম হবে। তো বেসিক্যালি আমরা আজকে ডিসকাস করব রিফ্র্যাকশন থ্রু প্রিজম, এবং সেখানে মিউর সঙ্গে যে ডেল এম এর রিলেশন, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ প্রিজমের সঙ্গে আমাদের যে মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতির একটা সম্পর্ক রয়েছে। তো সেটা আমরা ডিসকাস করবো আজকে, এবং সেই ডেরিভেশনটার যে মেন ফাইনাল এক্সপ্রেশনটা যেটা তোমাদেরকে প্রমাণ করতে হবে, সেই এক্সপ্রেশনটা কি না, সেটা হচ্ছে যে মিউ ইজ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, যেখানে এটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ প্রিজম বা প্রিজমের প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। ডেল্টা এমটা কি, ডেল্টা এমটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতি। যেখানে মিউটা কি না, মিউটা হচ্ছে প্রিজমের মধ্যে যে ম্যাটেরিয়ালটা রয়েছে সেই ম্যাটেরিয়ালটার প্রতিসরাঙ্ক। তো এইটা আমরা প্রমাণ করব। তো দেখো প্রথমে আমি রে ডায়াগ্রামটা তোমাদেরকে দেখাই। তো দেখো এটা হচ্ছে যে ইনসিডেন্টে, প্রথমে দেখো এটা হচ্ছে প্রিজমের একটা প্রধান ছেদ, একটা এ বি সি প্রিজম আমরা বলতে পারি। যেখানে এই যে এ অ্যাঙ্গেলটা আমরা বলছি, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। এই এ হচ্ছে যে এখানে অ্যাঙ্গেল অফ প্রিজম। ওকে, এ ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রিজম, এবং ওই পয়েন্টটাকে আমরা অ্যাঙ্গেল এ দিয়ে প্রকাশ করেছি, বেশি নোটেশন যাতে ইউজ না হয় সেই জন্যে। তো এ হচ্ছে যে অ্যাঙ্গেল অফ প্রিজম, ওকে। এবার দেখো যদি আমরা এই রশ্মিটার ইনসিডেন্ট রশ্মিটাকে দেখি, এই আপতিত রশ্মিটাকে দেখি, দেখো এটা এইখানে যে আপতিত হয়েছে এবং এই ব্ল্যাক লাইনটা দিয়ে আমি নর্মালটাকে দেখিয়েছি, তাহলে এইটা হয়ে যাবে আমাদের আপতন কোণ I1। আর দেখো এই সারফেসে যদি আমরা প্রতিসরণ কোণ বলি, তাহলে এই রশ্মিটা দেখো এই বরাবর যাবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, মানে অভিলম্বের দিকে আসবে। কেন? কারণ হচ্ছে যে এইটা হচ্ছে যে বায়ু মাধ্যম, আর এই যদি প্রতিসরাঙ্ক মনে করো মিউ হয়, তাহলে এটা হচ্ছে যে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে লঘু থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে এই বরাবর চলে যাবে। তাহলে এইখানে যে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যদি বলি, সেটা হচ্ছে এটা R1। তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কেন অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন? না, এটা এই বরাবর যাওয়ার কথা ছিল কিন্তু এইদিকে ঘুরে গেছে। তাহলে কতটা কোণে ঘুরে গেছে, তাহলে সেইটাই হয় আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যেটাকে আমি ডেল্টা 1 দিয়ে প্রকাশ করছি। ওকে, ডেল্টা 1 দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আমি এইটা একটু অন্য কালার দিয়ে বলি। ওকে, অন্য কালার দিয়ে বলি। দেখো তাহলে ওই অ্যাঙ্গেলটা হচ্ছে যে ডেল্টা 1, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম স্পেশালি ডেল্টা 1। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ওকে, এবারে দেখো এই রশ্মিটা এইভাবে যে এইখানে এসে পড়বে। দেখো এইখানেও একটা নর্মাল আমরা এঁকেছি। এবার দেখো এই নর্মালটা থেকে দূরে সরে যাবে। কেন? কারণ এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, নর্মাল থেকে দূরে সরে গেছে, তাই তো। তাহলে এইখানে দেখো, এইখানে যে অ্যাঙ্গেলটা হবে, মানে যেটা আমরা যদি বলি ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল তো এইটা, ওকে। আর যদি আমরা বলি যে রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, সেটা হচ্ছে এটা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল বা রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, সেটা হচ্ছে ওটা। কিন্তু এখানে আমরা এটাকে অ্যাঙ্গেল অফ এমার্জেন্ট হিসাবে বলবো, কারণ এটা হচ্ছে নির্গমন কোণও বলতে পারি। এটা যেমন আপতন কোণ, এটা নির্গমন কোণ বলতে পারি। এখন দেখো এইখানে কিন্তু আপতন কোণটা I দিয়ে প্রকাশ করা হয়েছিল, কিন্তু এইখানে আপতন কোণটা আমরা R দিয়ে প্রকাশ করব, তাহলে R2। আর এখানে প্রতিসরণ কোণটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করব, যেটা নির্গমন কোণ। ওকে, তাহলে দেখো এইটা হয়ে গেল R2, এটা হয়ে গেল I2। দেখো আমরা এইভাবে নিয়েছি নোটেশনটা, তার কারণে ভেতরে যাতে R1 R2 থাকে, কারণ তোমরা জানো A এর সঙ্গে R1 R2 একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা এখানে প্রুভ করবো না, সেই রিলেশনটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের হাতে ওই রিলেশনটা আছে, যে A ইকুয়াল টু R1 প্লাস R2। এইটা একটা আলাদা কোয়েশ্চেন হতে পারে, যে প্রুভ দ্যাট A ইকুয়াল টু R1 প্লাস R2, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা সেই কোয়েশ্চেনটাতে আজকে যাচ্ছি না। এবারে দেখো আমার ফার্স্ট সারফেসে হয়ে গেল কিন্তু যে চ্যুতি হয়েছে সেটা ডেল্টা 1। তাহলে সেকেন্ড সারফেসে কতটা চ্যুতি হবে? দেখো সেকেন্ড সারফেসে রশ্মিটা কোন দিকে যাওয়ার কথা ছিল? সেকেন্ড সারফেসে যে ইয়েলো রেটা যেটা রয়েছে, সেটা তো এইরকমভাবে সোজা এইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে যাওয়ার কথা ছিল, এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা এইদিকে না গিয়ে এইদিকে ঘুরে গেছে। তার মানে কতটা কোণে ঘুরেছে এইটা? তাহলে এইটাকে আমরা বলতে পারি ডেল্টা 2। এখন দেখো যদি আমরা বিপ্রতীপ কোণের যদি আমরা ধর্মটা আমরা ব্যবহার করি, তাহলে দেখো এই কোণটা যদি ডেল্টা 2 হয়, তাহলে এই কোণটা অবশ্যই ডেল্টা 2 হবে, নয় কি? তাহলে বলো এইখানে ডেভিয়েশন কতটা হয়েছে, নেট ডেভিয়েশন কতটা হয়েছে? মানে প্রথমে রশ্মিটা সোজা এই বরাবর যাওয়ার কথা ছিল, রশ্মিটা ফাইনালি এই বরাবর গেছে, তাহলে নেট ডেভিয়েশন দেখো এইটা ডেল্টা। কারণ দেখো এটা সোজা এইভাবে যাওয়ার কথা ছিল কিন্তু গেছে এইদিকে, তাহলে কতটা কোণে ঘুরেছে আলটিমেটলি? এটা তো ফাইনাল। দেখো এইখানে দুবার ডেভিয়েশন হয়েছে, এখানে একবার ডেভিয়েশন হয়েছে, এখানে একবার ডেভিয়েশন হয়েছে, কিন্তু আমরা ফাইনালের কথা বলি, তাহলে এইটা সোজা এইভাবে যাওয়ার কথা ছিল, এইভাবে গেছে, তাহলে এই ডেল্টাটা হচ্ছে ডেভিয়েশন, নেট ডেভিয়েশন। এখন দেখো ত্রিভুজের সিম্পল প্রপার্টি যদি আমরা ইউজ করি, যে অন্তস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে বহিস্থ কোণের সঙ্গে সমান, তাহলে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। তাহলে তোমরা বুঝতে পারছো সিম্পল
একদম সিম্পল যেটা এখানে আমরা নেট ডেভিয়েশন ডেল্টা পাবো সেইটা আসলেই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। এখন বলো ডেল্টা ওয়ান আর ডেল্টা টু কী করে নির্ণয় করবে? খুবই সিম্পল, দেখো আবার বিপ্রতীপী কোণের প্রপার্টি যদি আমরা ইউজ করি, এদিকে আই ওয়ান সমান হচ্ছে ডেল ওয়ান প্লাস আর ওয়ান। দেখো আই ওয়ান ইজ ইকুয়াল টু সিম্পল দেখো ডেল ওয়ান প্লাস আর ওয়ান, তাহলে ডেল ওয়ান সমান কত হবে বলো? আই ওয়ান মাইনাস আর ওয়ান হবে। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার ওয়ান। সিমিলারলি এইদিকে যদি দেখো তো ডেল্টা টু প্লাস আর টু ইকুয়াল টু এই পুরো অ্যাঙ্গেলটা, দেখো এই পুরো অ্যাঙ্গেলটা আই টু, এইটার সঙ্গে এই দিকটা পুরোটা বিপ্রতীপী কোণ, তাহলে আই টু ইজ ইকুয়াল টু ডেল্টা টু প্লাস আর টু, বা বলতে পারি আমরা যে ডেল্টা টু প্লাস আর টু ইকুয়াল টু আই টু। তাহলে এখান থেকে দেখো ডেল্টা টু পেয়ে যাবে, সেটা হচ্ছে আই টু মাইনাস আর টু। হলো ডেল্টা টু পেয়ে গেলে আই টু মাইনাস আর টু। তাহলে ডেল্টা টু যদি আই টু মাইনাস আর টু হয় আর এটা যদি ডেল্টা ওয়ান হয়, তাহলে নেট ডেভিয়েশন যদি আমরা বলি ডেল্টা, তাহলে সেটা হয়ে যায় আমাদের ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। তাহলে সিম্পল দেখো যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু, এইটা হয়ে গেল আমাদের নেট ডেভিয়েশন। ওকে, আই ওয়ান প্লাস আর ওয়ান, আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। তাহলে ফাইনালি আমাদের যে ডেল্টাটা হলো, দেখো ডেল্টাটা যেটা হচ্ছে আই ওয়ান মাইনাস আর ওয়ান প্লাস আই টু মাইনাস আর টু। ওকে, তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি, জাস্ট আইগুলোকে একদিকে লিখে নিলাম, তাহলে দেখো আই ওয়ান প্লাস আই টু মাইনাস আর ওয়ান প্লাস আর টু। এবার আমরা আর ওয়ান প্লাস আর টুটাকে এ বলে দিয়েছি প্রথমেই, এটা আমাদের হাতে আছে, তাহলে আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এইটা কিন্তু আমাদের হয়ে যাবে ডেল্টা, এইটা হয়ে যাবে ডেল্টা নেট ডেভিয়েশন। এবার দেখো এই ডেল্টা মিনিমাম কখন হবে না, যখন আই ওয়ান প্লাস আই টু মিনিমাম হবে। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা মিনিমাম তখনই হবে যখন আই ওয়ান প্লাস আই টু হয়ে যাবে মিনিমাম। এখন আই ওয়ান প্লাস আই টুর মিনিমাম মান কী করে নির্ণয় করা যেতে পারে? দেখো আমরা যদি এইভাবে ভাবি যে আই ওয়ান প্লাস আই টুকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো স্কোয়ার রুট অফ আই ওয়ান তার হোল স্কোয়ার প্লাস স্কোয়ার রুট অফ আই টু তার হোল স্কোয়ার, এই ফর্ম্যাটে লিখতে পারি। এবারে দেখো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি রুট ওভার অফ আই ওয়ান মাইনাস রুট ওভার অফ আই টু এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস টু এ বি, মানে হচ্ছে টু রুট আই ওয়ান ইন্টু রুট আই টু। তাহলে এইটা হয়ে গেলো আই ওয়ান প্লাস আই টু। তাহলে বলো আই ওয়ান প্লাস আই টুর মিনিমাম মান হবে যখন এই ভ্যালুটা মিনিমাম হবে, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হবে? জিরো, কেননা এটা স্কোয়ার আছে, এটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। তাহলে দেখো এটা মিনিমামের যে কন্ডিশন কি আই ওয়ান প্লাস আই টু এইটা মিনিমাম হবে যখন রুট আই ওয়ান মাইনাস রুট আই টুর হোল স্কোয়ার এইটা জিরো হবে, তার মানে রুট আই ওয়ান ইকুয়াল টু রুট আই টু হবে, মানে আই ওয়ান ইকুয়াল টু আই টু যখন এইটা হবে, তার মানে আই ওয়ান ইজ ইকুয়াল টু আই টুটা হচ্ছে মিনিমামের কন্ডিশন আই সে। ওকে, তাহলে আই ওয়ান প্লাস আই টুটাকে আমরা আই ধরে নিলাম, তাহলে এটা হচ্ছে মিনিমামের কন্ডিশন। তাহলে সেই অর্থে বলো ডেল্টা মিনিমাম কত হবে? তাহলে সেই অর্থে, বা আমরা যদি আগের পেজটাও করতে পারতাম, ঠিক আছে চলো এই পেজে করি, সেই অর্থে ডেল্টা মিনিমাম কত হবে বলো? ডেল্টা মিনিমাম হয়ে যাবে, দেখো যেটা ছিল আই ওয়ান প্লাস আই টু ছিল, তাহলে সেটা দুটোই আই হয়ে যাবে, কারণ আই ওয়ান আর আই টু তো সেম বেরিয়ে গেছে, তাহলে দুটোই কী হয়ে যাবে? আই হয়ে যাবে। তাহলে দেখো আই প্লাস আই মাইনাস এ, মানে হয়ে গেল টু আই মাইনাস এ, ডেল্টা মিনিমাম ইকুয়াল টু, তাহলে এইখান থেকে দেখো আই পেয়ে যাবো, কারণ ডেল্টা মিনিমাম, ডেল্টা এম লিখছি সিম্পল, ওকে, প্লাস এ ইকুয়াল টু টু আই, তাহলে আই ইকুয়াল টু দেখো হয়ে যাবে ডেল্টা এম প্লাস এ বাই টু। তাহলে এইটা হয়ে গেলো আপতন কোণ আমাদের বেরিয়ে গেল। তাহলে যদি আপতন কোণ হয় তাহলে বলো প্রতিসরণ কোণ বের করতে হবে। প্রতিসরণ কোণ কোথা থেকে পাবো না? এ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, ওখান থেকে পাবো। কিন্তু প্রথমে কন্ডিশনটা নির্ণয় করি যে প্রতিসরণ কোণের কন্ডিশনটা কী হবে। আপতন কোণ তো আমরা দেখছি ইকুয়াল হবে মিনিমাম ডেভিয়েশনের ক্ষেত্রে, কিন্তু প্রতিসরণ কোণের কন্ডিশনটা কী হবে সেটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা সিম্পল কী করবো দেখো, স্নেলস ল ইউজ করবো। তো ওই ডায়াগ্রামটা আমাদের প্রয়োজন, এই ডায়াগ্রামটাকে আমি কপি করছি আরেকবার। ওকে, তো দেখো এই ডায়াগ্রামটা আমাদের কিন্তু আমাদের প্রয়োজন। ওকে, এই ডায়াগ্রামটা আমাদের প্রয়োজন, কারণ এইখানে আমরা ইউজ করব। ওকে, তাহলে এইটাকে আমি কপি করে নিচ্ছি আমাদের এই পেজটাতে। ওকে, তাহলে দেখো এই ডায়াগ্রামটা আমাদের এখানে চলে এসেছে। এবার এই ডায়াগ্রামটাতে আমরা কি করব দেখো, এই এবি সারফেসটাতে একবার স্নেলের সূত্র ব্যবহার করব আর একবার এসি সারফেসে ব্যবহার করব। এই পয়েন্টটা আমাদের সি ছিল, তাই তো? এসি সারফেসে একবার আমরা স্নেলের সূত্র ইউজ করব। তাহলে দেখো এবি সারফেসে যদি আমরা স্নেলের সূত্র ইউজ করি তাহলে কী হবে, ওয়ান ইন্টু সাইন আই ওয়ান। আমি বলেছিলাম যে কীভাবে স্নেলের সূত্র ইউজ করতে হয়,
আমি বিভিন্ন সময় এটা বলে থাকি, দেখো স্নেলের সূত্রে তোমরা জেনারেল ফর্মটাকে ইউজ করবে, যে μ1 sin i1 ইকুয়াল টু μ2 sin i2, তাহলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। মিউ সমান সাইন আই বাই সাইন আর ইউজ করতে পারো, কিন্তু অনেক সময় ওটা ভুলে যায় যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং যে রিফ্লেকশন অ্যাঙ্গেলটাকে আমরা কীভাবে রাখবো উপর নিচে। তো এইভাবে যদি করো কখনোই কনফিউশন হবে না। তাহলে যে দিকের প্রতিসরাঙ্ক সেই দিকের কোণ, যে দিকের প্রতিসরাঙ্ক সেদিকের কোণ। তাহলে দেখো যদি প্রথম সারফেসটার ক্ষেত্রে দেখি, মানে এসি তলে, আমরা যদি বলি এসি তলে আমরা যদি স্নেলের সূত্র ইউজ করি তাহলে কি হবে না 1, কারণ রিফ্লেক্টিভ ইন্ডেক্স 1 ইন্টু সাইন আই 1, তাই তো। দেখো 1 ইন্টু সাইন আই 1 ইকুয়াল টু হয়ে যাবে মিউ ইন্টু সাইন আর 1, মিউ ইন্টু সাইন আর 1। ওকে, এবারে দেখো আমরা যেহেতু থিন প্রিজমের কথা বলছি, পাতলা প্রিজমের কথা বলছি, তাহলে I1 R1 এগুলো খুব ক্ষুদ্র। তাহলে I1 এবং R1 খুব ক্ষুদ্র হওয়ায় তোমরা এটা বলতে পারো যে সাইন I1 ইজ অলমোস্ট ইকুয়াল টু I1 এবং সাইন R1 হচ্ছে যে অলমোস্ট ইকুয়াল টু R1। তাহলে সাইন R1 হচ্ছে যে অলমোস্ট ইকুয়াল টু R1। তাহলে এইখান থেকে তোমরা যে ফর্মুলাটা পেয়ে যাবে সেটা হচ্ছে I1 ইকুয়াল টু মিউ R1, সিম্পল। দেখো সিমিলারলি দেখো এই সারফেসে কী হবে, I2 ইকুয়াল টু মিউ R2, তাহলে সিমিলারলি আমরা কিন্তু I2 পেয়ে যাব ইকুয়াল টু মিউ R2। এবার দেখো আমাদের মিনিমাম ডেভিয়েশনের কন্ডিশন কী ছিল বলো, I1 ইকুয়াল টু I2 ছিল, হ্যাঁ কি না, I1 ইকুয়াল টু I2 ছিল। তাহলে I1 ইকুয়াল টু I2 হয়, তাহলে মিউ R1 ইকুয়াল টু হয়ে যাবে মিউ R2, তার মানে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R ধরে নিলাম। তাহলে দেখো মিনিমামের কন্ডিশন যে শুধুই I1 ইকুয়াল টু I2 তা নয়, পাতলা প্রিজমের ক্ষেত্রে কিন্তু R1 ইকুয়াল টু R2 এটাও কিন্তু হবে। তাহলে যদি R1 ইকুয়াল টু R2 হয়, তাহলে এখান থেকে দেখো এ যে রিলেশনটা আমাদের ছিল, যেটা ছিল A ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে এখানে A হয়ে যাবে R প্লাস R, তাহলে A ইকুয়াল টু 2R, তাহলে R ইকুয়াল টু হয়ে গেল দেখো A/2, R ইকুয়াল টু হয়ে যাবে A/2। তাহলে আমরা R পেয়ে গেলাম A/2 নাকি, R পেয়ে গেলাম A/2। আর দেখো I কত পেয়েছিলাম, একটু আগেই যে আমরা I ডিসকাস করেছিলাম, I ইকুয়াল টু ডেল এম প্লাস A/2, হ্যাঁ না। তাহলে I ইকুয়াল টু পেয়ে গেছি আর R ইকুয়াল টু পেয়ে গেছি। I ইকুয়াল টু কত ছিল বলো, I ইকুয়াল টু ছিল ডেল এম প্লাস A/2। তাহলে দেখো এই দুটো সমীকরণ থেকে আমরা যদি এখন আবার স্নেলের সূত্রটা ফিরে ইউজ করি, যেটা ছিল কি না 1 ইন্টু সাইন I1 ইকুয়াল টু মিউ ইন্টু সাইন R1, যে কোনো একটা সারফেসে তোমরা ইউজ করতে পারো। এবার দেখো I1 এবং I তো একই, তাহলে লিখতে পারি দেখো সাইন I ইকুয়াল টু মিউ সাইন R। এইখান থেকে আমরা মিউ পেয়ে যাই সাইন I বাই সাইন R। তোমরা চাইলে ডাইরেক্টও লিখতে পারো মিউ ইকুয়াল টু সাইন I বাই সাইন R ফ্রম স্নেলস ল। এবার I আর R এর মানটা বসিয়ে দাও, দেখো যে প্রমাণটা আমরা করতে চাইছিলাম সেটা একদম চলে এসছে, সাইন ইন্টু ডেল্টা এম প্লাস A/2 ডিভাইড বাই সাইন A/2। দেখো এই ডেরিভেশনটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা এই ডেরিভেশনটা করে যাবে। ডেরিভেশনটা সহজ কিন্তু একটু জাস্ট লেন্দি, তোমাকে কয়েকটা স্টেপ জাস্ট করতে হবে। ওকে, এবং শুধু তাই নয়, এটা থেকে কিন্তু নিউমারিক্যালও আসে, মানে প্রবলেমও আসে। ওকে, মিউ এ এবং ডেল্টা এম এর এই রিলেশনটা থেকে। ওকে, তো চলো আজকে এটাই ডিসকাস করার ছিল, একটি মাত্র ডেরিভেশন আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমি আরও কোনো ইম্পর্ট্যান্ট ডেরিভেশন তোমাদেরকে বলবো, এবং পরীক্ষাকে এখনও যে টাইম আছে আমাদের অলমোস্ট 1.5 মাসের মতো সময় আছে, তো এই সময়টাতে আমরা আরও অনেক এরকম ইম্পর্টেন্ট ডেরিভেশন আমি তোমাদেরকে বলবো। এমনিতে দেখো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন তো আমাদের চলছেই, সেগুলো আমি কন্টিনিউ করব। আমাদের অল্টারনেটিং কারেন্ট পর্যন্ত অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি, মাঝখানে দুটো চ্যাপ্টার রয়ে গেছে, যেমন একটা ক্যাপাসিটার চ্যাপ্টার আমি এখানে ডিসকাস করিনি, আর হচ্ছে যে তড়িৎ শক্তি এবং ক্ষমতা। ওই দুটো চ্যাপ্টার বাদ দিয়ে আমাদের অল্টারনেটিং কারেন্ট পর্যন্ত হয়ে গেছে। আমি নেক্সট ভিডিও তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে কালকেই আপলোড করব। ওকে, তো আমরা এইভাবে ওয়ান শট ভিডিও দিয়ে যেমন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার বলছি, তেমনি তার সঙ্গে সঙ্গে যেগুলো ইম্পর্ট্যান্ট ডেরিভেশন রয়েছে বিভিন্ন চ্যাপ্টারে, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশ প্রবল, সেগুলো আমি এরকম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে 10-15 মিনিটের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেগুলোকে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ, গুড নাইট।